শারদীয়া আসছে, শারদীয়া আসা মানেই বিভিন্ন জনের কাছে বিভিন্ন বার্তা বহন করে। কেউ ভাবে নতুন জামা, কেউ ভাবে নতুন ঠাকুর দেখতে যাওয়া, তেমনি কিছু প্রত্যেক মানুষের বা ছোটদের কাছেই নতুন শারদীয়ার গন্ধটাও একটা আলাদা বার্তা বয়। আজ আমরা এখানে সমবেত হয়েছি বিভিন্ন শিশু কিশোর সাহিত্যিক, অঙ্কন শিল্পী এবং নিবন্ধকার, সম্পাদক তাদেরকে নিয়ে এবারের শারদীয়া নিয়ে আলোচনা করতে। কারণ আমরা চাই ছোটরা আরও শারদীয়া পড়ুক, আরও শারদীয়া কিনুক। আজকে ইন্টারনেটের যুগেও বই তার সমান গুরুত্বপূর্ণতা নিয়ে আরও এগিয়ে চলুক। এই নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট শিশু সাহিত্যিক শৈলেন ঘোষ সহ আরও প্রচুর শিশু সাহিত্যিকরা। আমরা একে একে এবার তাদের সঙ্গে কথা আমপাতা জামপাতা সম্পাদক দেবাশিস বসু, সেই অনুষ্ঠানেই আমরা আজ এসেছি, সমবেত হয়েছি। সরাসরি দেবাশিস বাবুকে প্রশ্নে চলে যাই। এই আমপাতা জামপাতার পেছনে আপনার অমানসিক পরিশ্রম এবং উদ্যম রয়েছে, যার ফসল আমপাতা, এই সম্বন্ধে এবারে শারদীয় সম্বন্ধে জানতে চাই। আসলে আমপাতা জামপাতা একক প্রয়াস দৃশ্যত, কিন্তু আসলে এটা আমাদের একটা টিমওয়ার্ক। মানে আমাদের এই উদ্যোগের সাথে যেমন সক্রিয় পাঠক রয়েছে, আমার ছাত্ররা রয়েছেন, তেমনি লেখক বন্ধুরা আছেন, চিত্রকর বন্ধুরা আছেন। লেখক বন্ধুরা বিনা পয়সায় লেখেন, সম্মান দক্ষিণা ছাড়া লেখেন, এবং চিত্রশিল্পী যারা পেশাদারী চিত্রশিল্পী তারাও নামমাত্র মানে ন্যূনতম সম্মান দক্ষিণা নিয়ে আমাদের কাজটা করেন। এর পিছনে চূড়ান্ত রকমের ভালো লাগা, ভালোবাসা ছাড়া বোধহয় এটা সম্ভবপর নয়। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে ওদের শৈশবকে ফিরিয়ে দেওয়া। ওদের শৈশবকে আমরা মনে করি যে বইয়ের কোনো বিকল্প হয় না, বই একেবারে নির্বিকল্প। এবং আমরা যতই টেকনোলজিক্যালি রেভলিউশন আমাদের হোক না কেন, বইয়ের থেকে বোধহয় ভালো কিছু মাধ্যম হতে পারে। এবং সেই কারণেই এই বইকে ঘিরে ওরা বাঁচুক, আরও বড় হয়ে উঠুক, এবং ওদের সেই স্বপ্ন ভুবন, রঙিন ভুবনটা ফিরে আসুক। আমপাতা জামপাতা নামের মধ্যে দিয়েই সেই নস্টালজিক পরিবেশটাকে আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি, এটুকুই বলা। আর অবশ্যই এবছর কেমন হলো, সংকলন কেমন হলো, বিচার আপনারা করবেন, আপনারা করবেন, কিছু যারা এটুকুই আমাদের দেবাশিস আমাদেরকে সময় দেওয়ার জন্য। আরও অনেক পথ আমপাতা জামপাতা এগিয়ে চলুক, আমরাও পাশে থাকবো। এইরকম একটা সময়তেই আনন্দবেলায় আপনার ধারাবাহিক উপন্যাসও শুরু, আলাদা একটা অ্যাট্রাকশন অলরেডি চলে এসেছে জয়দীপ তার উপন্যাস। আপনি যদি আমাদেরকে জানান কোন কোন পত্রিকায় আপনার কি কিছু লেখা পেয়েছে? খুব সেই অর্থে যেগুলো খুব বড় প্রাতিষ্ঠানিক কাগজ, সেখানে সংখ্যা খুব একটা লিখিনি। যদিও আনন্দ মেলায় এই সময় ধারাবাহিক সেটা কিছুটা অন্তত মেক আপ করতে পেরেছি। এছাড়া এলো শারদীয়া, রং বেরং, জয়ঢাক, আমপাতা জামপাতা, খেলাও গল্প, এরকম আরও বেশ কতগুলো পত্রপত্রিকায় আমি ছোটোদের জন্য গল্প লিখেছি। আর সব থেকে কোন গল্পটাকে একটু আলাদাভাবে আপনি চিহ্নিত করতে চান বা পাঠককে পড়ার জন্য আলাদাভাবে অনুরোধ জানাচ্ছেন? আসলে আমি তো একটা চরিত্র খুব মন দিয়ে তৈরি করার চেষ্টা করছি, হরিদাদু সাগরের একটা চরিত্র। এবছরে কিচিরমিচিরে আমি হরিদাদুকে নিয়ে একটা উপন্যাস লিখছি, শারদীয়ায়। তো আমি তো পাঠকের কাছে খুব আশা নিয়ে আছি যে হরিদাদুর গল্পগুলো তাদের কেমন লাগছে। আমি যদি একটা ফিডব্যাক পাই, তাহলে এই চরিত্রটা নিয়ে আমার আরও বেশ কিছু কাজকর্ম করার ইচ্ছে আছে। প্রসঙ্গত সবাইকে জানিয়ে রাখি, জয়দীপদার হরিদাদু সিরিজের অলরেডি দুখানা বই প্রকাশিত হয়েছে, তীর্থের সাধু এবং হিরণ্যবীর। সেই কারণে এটা একটা আলাদা অ্যাট্রাকশন প্রত্যেক পাঠকের কাছে হরিদাদু সিরিজটা করার জন্য। আমি সবাইকে অনুরোধ করবো এই সিরিজের উপন্যাসগুলি পড়তে এবং বইগুলো সংগ্রহ করতে। ধন্যবাদ জয়দীপদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাদেরকেও অনেক ধন্যবাদ যে আমাকে তোমরা কথা বলার সুযোগ। কিশোর সাহিত্যে উজ্জ্বলতম নাম হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। আমরা খুব আনন্দিত আজকে আমরা তাকে আমাদের মধ্যে পেয়েছি। হিমাদ্রিদা, শারদীয়া আসছে, শারদীয়া মানেই তোমার গল্প উপন্যাসের দিকে পাঠকরা হাঁ করেছে থাকে, কখন তুমি লিখবে এবং কখন তোমার কোথায় কোথায় কী উপন্যাস বেরোবে। তুমি যদি আমাদেরকে একটু শেয়ার করো কোথায় কোথায় এবার শারদীয়া তোমার উপন্যাস গল্প পাওয়া যাবে এবং কোনগুলোকে তুমি আলাদা করে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছ? আছে যেমন শুকতারা, আমপাতা জামপাতা, এগুলো তো লিখছি, তার সাথে সাথে প্রসঙ্গতেও লিখছি। তাছাড়া খুব ঐতিহ্যমণ্ডিত পত্রিকা সন্দেশ, এই সমস্ত একাধিক কাগজে মোটামুটি প্রায় সব থেকে শিশু সাহিত্যের যে কাগজগুলো আছে সেখানে লেখবার চেষ্টা করেছি। আর লেখক যখন লেখে, একটা লেখাই গুরুত্ব দিয়ে লেখে। কিন্তু তার মধ্যে আমি বলবো আর কি, যে বিশ্বভারতী যে উপন্যাসটি আছে, ইলোরা নিয়ে লেখা, কিশোর সাহিত্যে ইলোরা নিয়ে কোনো লেখা নেই আর কি, ওটা বলবো পাঠকদের করবে।
হিমাদ্রিদা, তোমার সুদীপ্ত হেরম্যান সিরিজ এখন পাঠকের হট ফেভারিট। একের পর এক তুমি পাঠককে উপহার দিয়ে যাচ্ছ সুদীপ্ত হেরম্যান সিরিজ। আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে সেই আগেকার দিনে হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক সিরিজের কথা। আমরা সেই অ্যাডভেঞ্চারের স্বাদ আবার নতুন করে পাচ্ছি তোমার সোনার কলমে। এই সুদীপ্ত হেরম্যান সিরিজ নিয়ে কী কী উপন্যাস তুমি কোথায় লিখেছো একটু যদি বলো। গতবারও আমি দুটো উপন্যাস লিখেছিলাম সুদীপ্ত হেরম্যান সিরিজ নিয়ে। এবার একটি গতবারের মতো সুক্তারায় লিখছি, আরেকটি গতবারের মতন বসুমতী পত্রিকায় লিখছি। হিমাদ্রিদার গল্পের আরেকটি আকর্ষণ হিমাদ্রিদার ভূতের গল্প। বৃষ্টির দিনে হিমাদ্রিদার ভূতের গল্প পড়তে বসলে পাঠককে হারিয়ে যেতে হয় একটা ভৌতিক রাজ্যে। আমি হিমাদ্রিদাকে এটাও জিজ্ঞেস করব, ভূতের গল্প নিয়ে এবার তুমি কোথায় কী কী লিখেছো? না, ঠিক ভূতের গল্প নয়, তবে অতি প্রাকৃত বিষয় বলতে এটা বোঝায়, সেটা তো ভূত হয় না, আরও অনেক কিছু হয়। গল্পর বিষয়বস্তুটা আমি এই মুহূর্তে বলবো না। ওরকম একটি গল্প আমি এবার সন্দেশে শারদীয়ায় লিখেছি এবং লিখে আমার নিজের খুব ভালো লেগেছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, এবারে হিমাদ্রিদার হাত থেকে একটি নতুন রকম জিনিস পাওয়া যাবে, কমিক্স। আধা রাতের বন্ধু গল্পটি কমিক্স আকারে প্রকাশিত হবে শারদীয় কিচির মিচির পত্রিকায়। হর্ষমোহন চট্টরাজ এর ইলাস্ট্রেশন করেছেন। এবং প্রসঙ্গত এটাও বলে রাখা দরকার, সমস্ত নামী অনামী শিশু কিশোর পত্রিকায় হিমাদ্রি কিশোর দাশগুপ্তর গল্প উপন্যাস আমরা পাবো, যার মধ্যে অন্যতম শারদীয় কিশোর ভারতী, শারদীয় সুক্তারা, সন্দেশ, কিচির মিচির, কাকুলি, শারদীয় রং বেরং, শারদীয় আম পাতা জাম পাতা, শারদীয় বসুমতী। এই তালিকা হয়তো শেষ হবে না। এছাড়াও বড়দের লেখার মধ্যে শারদীয় নবকল্যাণেও হিমাদ্রিদার লেখা প্রকাশিত হচ্ছে। কাজেই হিমাদ্রিদার সোনার কলম আরও চলুক, আরও অনেক দিন ধরে চলুক এবং বছরের পর বছর পাঠককে মুগ্ধ করে যাক, এই প্রার্থনা করে শেষ করছি। শারদীয়ার অন্যতম আকর্ষণ শারদীয়ার অলঙ্করণ। আমরা ছোট থেকে বড় হয়েছি বিভিন্ন অলঙ্করণ শিল্পীর আঁকায় মুগ্ধ হয়ে, যার মধ্যে বিমল দাস, নারায়ণ দেবনাথ, প্রতুল বন্দ্যোপাধ্যায়, এদের নাম বলতেই হয়। আজকের অলঙ্করণ কি আগের যুগের অলঙ্করণের মতন হচ্ছে, নাকি আমরা অলঙ্করণ শিল্পকে একটু কম মর্যাদা দিয়ে ফেলছি? আমাদের সাথে রয়েছেন বর্তমানের একজন জনপ্রিয়তম এবং নবীনতম অলঙ্করণ শিল্পী অর্ক পৈতুন্ডি। অর্ককে কিছু প্রশ্ন করতে চাই শারদীয়ার অলঙ্করণ সম্বন্ধে আমাদেরকে কিছু শেয়ার করতে। শারদীয়ার অলঙ্করণ তো আমরা যখন ছোটো থেকে বইগুলো পড়তাম, অলঙ্করণ ছিল একটা মানে মূল আকর্ষণ বলতে। গল্পের সাথে সাথে অলঙ্করণগুলো কিন্তু একটা অনেকটা জায়গা নিয়ে থাকতো। যেমন কাকাবাবুর অলঙ্করণ, তাতে যেমন সুব্রত গঙ্গোপাধ্যায় প্রত্যেক বছর কী আঁকবেন, কীরকম ধরনের হবে, কতটা তাতে অ্যাকশন থাকবে, বা তার সাথে ধরো এদিকে অনুপ্রায় আঁকতেন হচ্ছে অর্জুন, সেটা কতটা ভালো হবে, কীরকম হবে, গত বছর থেকে কতটা অন্যরকম হবে, কী থাকবে। তো এরকম, বা শৈলেন ঘোষের গল্পে বিমল দাসের অলঙ্করণ। তো এটা এখনও মানে সেই শিল্পীরা নেই, সেই লেখাগুলো নেই মানছি, কিন্তু এখনও নতুন একটা মানে এটা একটা অদ্ভুত সময় চলছে, যেখানে একটা এরা বা একটা যুগ শেষ হয়ে গেছে, অন্য একটা নতুন যুগ এখানে এসে গেছে, একটা নতুন প্যাটার্ন হয়তো সেইভাবে তৈরি হবে। এটাই। অর্ক, এবার তোমার শারদীয় আনন্দমেলায় অত্যন্ত আকর্ষণীয় একটি কমিক্স তুমি অলঙ্করণ করেছো, সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল রঙের মানুষ, এবং অলরেডি পাঠক সেটা পড়ে মুগ্ধ এবং তাদের ফিডব্যাক জানিয়েছে বিভিন্ন ফোরামে। এবারে শারদীয়া আর কোথায় কোথায় তুমি কী কী অলঙ্করণ করেছো যদি আমাকে শেয়ার করো? এবারে শারদীয় আনন্দমেলায় কমিক্স আছে, এছাড়া আম পাতা জাম পাতায় আমি অলঙ্করণ করেছি, চিরসবুজ লেখায় করেছি, খুব বেশি জায়গায় সন্দেশে একটা কমিক্স করেছি। আচ্ছা, এখনকার অলঙ্করণ শিল্পীরা কি সেই রকম অলঙ্করণ করতে পারছে যা আমরা একসময় দেখে এসেছি প্রতুল বাবু বা বিমল বাবু বা নারায়ণ বাবুর হাত থেকে? ওনাদের সাথে তুলনা করাটা মনে হয় উচিত হবে না, কারণ ওনারা মানে কী বলবো, যে লেভেলে নিয়ে গেছেন, আমরা চেষ্টা করছি সেই জায়গাটায় যাওয়ার। মানে সেখানে তাদের সাথে তুলনাটা হলে আমরা একটু চকিয়ে যাই, অত বড় তুলনার মধ্যে আমরা এখনো যোগ্য হইনি, জানি না কোনোদিন হতে পারবো কিনা। ধন্যবাদ অর্ক, আমাদের সময় দেওয়ার জন্য প্রচুর ধন্যবাদ তোমাকে। আরও প্রচুর আঁকো এবং অলঙ্করণ শিল্পকে, আমাদের আশা তোমার মতো নবীনতম শিল্পীরা একসময় একটা অন্য স্তরে নিয়ে যেতে পারবে। মনে শুভেচ্ছা থাকলে আমাদের সঙ্গে রয়েছে বর্তমান প্রজন্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক, শ্রীমতী দোয়েল অধিকারী। দোয়েলের একটু পরিচয় দেওয়া দরকার।
বর্তমানে আমরা যেন সেই আমাদের ছোটবেলার লেখা যা আমরা আশাপূর্ণা দেবী বা লীলা মজুমদারের কলমে পেতাম, সেই রস থেকে যেন আমরা অনেক দিন বঞ্চিত। প্রসঙ্গত বলে রাখি, আমি যখনই দোয়েলের গল্পগুলো পড়ছি, আমি যেন সেই ছোটবেলার লীলা মজুমদার বা আশাপূর্ণাকে ফিরে পাচ্ছি। এইটুকু ভূমিকাই যথেষ্ট। দোয়েলকে জিজ্ঞেস করবো ছোটদের জন্য এবারে শারদীয়ায় কোথায় কী কী লিখছো বা আমাদেরকে পড়তে অনুরোধ জানাচ্ছি। এবারে শারদীয়াতে যেটা প্রথমে জয়ঠাক দিয়ে খাতাটা খুলে গেছে, জয়ঠাকে আমার একটা গল্প বেরিয়েছে, শিকারি একদমই মজার গল্প ছোটদের জন্য। এবার এটা ছাড়া জাম পাতায় রয়েছে, প্রবন্ধ রয়েছে। প্রবন্ধটাও গল্পের ঠঙেই আছে, মানে প্রবন্ধ মানে যে তথ্যে থাকা সেটা নয়, দাদু আর নাতির মধ্যে কথোপকথন হচ্ছে এবং নানা রকম খুনসুটির মাধ্যমে একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে জ্ঞান বিনিময় হচ্ছে। এছাড়াও রং বেরঙে লিখেছি, গল্প লিখেছি, মিচিরে লিখেছি, আর টকবকে লিখেছি। কোন গল্পটাকে বা গল্পগুলোকে আমাদেরকে স্পেসিফিক্যালি পড়তে অনুরোধ করবো? স্পেসিফিক্যালি যেটা পড়তে বলবো সেটা টকবকের গল্পটাই বলবো, কেননা ওটা মানে এটা আমি লিখে খুব আনন্দ পেয়েছি পার্সোনালি। শিকারি হালুর মামা লিখেও খুব আনন্দ পেয়েছি, কিন্তু টকবকের গল্পটাতে একটা টুইস্ট আছে। তো সেই টুইস্টটার জন্যই পড়তে বলবো, সেটা একটা সারপ্রাইজ। তো সেটার জন্য ওটা আমার ভীষণ প্রিয় একটা গল্প হতে চলেছে। বাকিগুলোও ভালো। দোয়েল দিদিমণিকে অনুরোধ করব আরও প্রচুর লিখতে, এরকম সোনার কলমে আমাদের সবাইকে মুগ্ধ করে যেতে। কারণ পাঠক তোমার গল্প সত্যিকারের আনন্দ পাচ্ছি পড়ে, সেই আগের লীলাদি বা আশাপূর্ণা দেবীর ফ্লেভারটা পাচ্ছি যে আমরা অনেক দিন ধরে পাইনি। বুথ অ্যাডভেঞ্চার তো অনেক হলে, কিন্তু মজার রসাস্বাদন খুবই কম। ধন্যবাদ দোয়েল আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে রয়েছে বর্তমান প্রজন্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক, শ্রীমতী দোয়েল অধিকারী। দোয়েলের একটু পরিচয় দেওয়া দরকার। বর্তমানে আমরা যেন সেই আমাদের ছোটবেলার লেখা যা আমরা আশাপূর্ণা দেবী বা লীলা মজুমদারের কলমে পেতাম, সেই রস থেকে যেন আমরা অনেক দিন বঞ্চিত। প্রসঙ্গত বলে রাখি, আমি যখনই দোয়েলের গল্পগুলো পড়ছি, আমি যেন সেই ছোটবেলার লীলা মজুমদার বা আশাপূর্ণাকে ফিরে পাচ্ছি। এইটুকু ভূমিকাই যথেষ্ট। দোয়েলকে জিজ্ঞেস করবো ছোটদের জন্য এবারে শারদীয়ায় কোথায় কী কী লিখছো বা আমাদেরকে পড়তে অনুরোধ জানাচ্ছি। এবারে শারদীয়াতে যেটা প্রথমে জয়ঠাক দিয়ে খাতাটা খুলে গেছে, জয়ঠাকে আমার একটা গল্প বেরিয়েছে, শিকারি একদমই মজার গল্প ছোটদের জন্য। এবার এটা ছাড়া জাম পাতায় রয়েছে, প্রবন্ধ রয়েছে। প্রবন্ধটাও গল্পের ঠঙেই আছে, মানে প্রবন্ধ মানে যে তথ্যে থাকা সেটা নয়, দাদু আর নাতির মধ্যে কথোপকথন হচ্ছে এবং নানা রকম খুনসুটির মাধ্যমে একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে জ্ঞান বিনিময় হচ্ছে। এছাড়াও রং বেরঙে লিখেছি, গল্প লিখেছি, মিচিরে লিখেছি, আর টকবকে লিখেছি। কোন গল্পটাকে বা গল্পগুলোকে আমাদেরকে স্পেসিফিক্যালি পড়তে অনুরোধ করবো? স্পেসিফিক্যালি যেটা পড়তে বলবো সেটা টকবকের গল্পটাই বলবো, কেননা ওটা মানে এটা আমি লিখে খুব আনন্দ পেয়েছি পার্সোনালি। শিকারি হালুর মামা লিখেও খুব আনন্দ পেয়েছি, কিন্তু টকবকের গল্পটাতে একটা টুইস্ট আছে। তো সেই টুইস্টটার জন্যই পড়তে বলবো, সেটা একটা সারপ্রাইজ। তো সেটার জন্য ওটা আমার ভীষণ প্রিয় একটা গল্প হতে চলেছে। বাকিগুলোও ভালো। দোয়েল দিদিমণিকে অনুরোধ করব আরও প্রচুর লিখতে, এরকম সোনার কলমে আমাদের সবাইকে মুগ্ধ করে যেতে। কারণ পাঠক তোমার গল্প সত্যিকারের আনন্দ পাচ্ছি পড়ে, সেই আগের লীলাদি বা আশাপূর্ণা দেবীর ফ্লেভারটা পাচ্ছি যে আমরা অনেক দিন ধরে পাইনি। বুথ অ্যাডভেঞ্চার তো অনেক হলে, কিন্তু মজার রসাস্বাদন খুবই কম। ধন্যবাদ দোয়েল আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটু আগেই বলছিলাম শারদীয়ার মূল আকর্ষণ ছবি, এবং সেই ছবিতে পাঠকের মন ভরিয়ে দিয়ে গিয়েছেন যারা, তাদের অনেককেই যেন আজ আমরা ভুলতে বসেছি। আমাদের সাথে আছেন বর্তমানের একজন গুরুত্বপূর্ণ
ইলাস্ট্রেশন গবেষক শ্রী শান্তনু ঘোষ এবং তার উদ্যোগে শুধু এই ইলাস্ট্রেশন এবং ইলাস্ট্রেটারদের নিয়ে একটি পত্রিকা উনি শুরু করছেন। আমি ওনাকে অনুরোধ জানাবো একটু আমাদেরকে যদি শেয়ার করেন সেই পত্রিকার কথা, এই উদ্যোগের কথা। হিসেবে যখন আমরা কিশোর থেকে বড় হয়ে উঠেছি, সেই সময় যেসব শিল্পীর আঁকা ছবি দেখতাম তাদের সম্বন্ধে কিছুই জানতে পারতাম এবং পরবর্তীকালে যখন বড় হয়ে বিভিন্ন প্রকাশনার সঙ্গে বন্ধুত্ব বা ঘনিষ্ঠতা হয় তখন যেটা দেখেছি যে মূলত ছবি আঁকা ছাপা হচ্ছে ঠিক আছে, এছাড়াও আর্টিস্টদেরকে নিয়ে খুব একটা পাঠক মহলে প্রকাশক মহলে আলাদা করে কোনো আলোচনা বা গুরুত্ব থাকে না। তো একটা জিনিস মনে হতো যে কিছু শিল্পী ভক্ত ছবি পাগল মানুষ তো নিশ্চয়ই আছে, তারাও জানতে চাইবে বা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে যারা এত সুন্দর ছবি এঁকে বইটা ভালো করলো, পাঠকদের আগ্রহ জাগালো, আমাদের ছোটোবেলাটা ভরিয়ে দিল, তাদের সম্বন্ধে জানা, তাদের কাজের ডকুমেন্টেশন করা। কেন এক পত্রিকার ছবি পাওয়া যায় না, দুই আর্টিস্টদের সম্বন্ধে ডকুমেন্টেশন আমাদের এখানে অভ্যাস। তো দু একজন বন্ধু প্রকাশককে অনুরোধ করেছিলেন যে দেখো না যদি এরকম করে কিছু করা যায়। ইতিমধ্যে বিশ্বদেব গঙ্গোপাধ্যায়ের বিষয় কার্টুন পত্রিকার অনেকগুলো ইস্যু বেরিয়েছে, দারুণ প্রশংসনীয় কাজ, কিন্তু সেগুলো সংখ্যায় কম, তার মার্কেটিং অ্যাভেলেবিলিটি সকলের কাছে হয়তো পৌঁছাচ্ছে না। বিশ্বদেবটাকে নিয়ে এবারে কমিক্স এবং অনবদ্য শিল্পী এবং তাদের কাজের কোলাজ নিয়ে একটা প্রথম প্রচেষ্টা, সম্ভবত ভারতবর্ষের প্রথম প্রচেষ্টা। এখানে কমিক শিল্পী, অলঙ্করণ শিল্পী, শুধু পুরনো দিনে হারিয়ে যাওয়া শিল্পী নয়, তার সঙ্গে বর্তমান শিল্পী এবং যারা নতুন মুখ তাদেরকে একসঙ্গে করে প্রায় 450 পাতার একটা সংকলন বই আশা করি পুজোর আগেই পাঠকরা পেয়ে যাচ্ছে। কোথায় বইটা পাওয়া যাবে যদি সবাইকে একটু জানান, কারণ বইটা যেহেতু নতুন আমি এটা চাইছি সবাই জানান। এটা মূল চ্যালেঞ্জিং ব্যাপার হয় যে কোনো প্রকাশনার প্রথম বইয়ের ক্ষেত্রে যে বইটা পাওয়া। আমি সেন্সের ছেলে, আমি সেন্সে কাজ করি, তো আমার মনে হচ্ছে ডিস্ট্রিবিউশন ইম্পর্টেন্ট পার্ট। তো এই মুহূর্তে প্রায় 30-এর উপর শহর এবং শহরতলির আউটলেটে আমরা বইটা পৌঁছে দেবো বই বেরোনোর 2 সপ্তাহের মধ্যে। এই একটা কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়াও ফ্লিপকার্ট এবং কিছু সংস্থা আছে যারা বাই পোস্টে পাঠাবে, তাদের সঙ্গেও কথা বলেছি, তারা এই ব্যাপারে হেল্প করছে। এক অনবদ্য উদ্যোগ যা শান্তনুদা নিয়েছেন এবং ভীষণ এক্সেপশনাল, ভীষণ ব্যতিক্রমী, আমরা এর আগে দেখিনি। আমাদের সবার প্রচুর শুভেচ্ছা ওনার সাথে থাকছে এবং আমি যারাই অনুষ্ঠানটা দেখছে প্রত্যেককে অনুরোধ করবো আগামী দিনে এই ধরনের উদ্যোগের পাশে এসে দাঁড়াতে, যে কোনোভাবে ওনাকে সাহায্য করতে। প্রচুর সাহায্য করেছ, ধন্যবাদ শান্তনুদা, ধন্যবাদ শান্তনুদা, ধন্যবাদ বিবেকদা। আমাদের সাথে রয়েছেন অন্যতম গুরুত্বপূর্ণ শিশু সাহিত্যিক শিশির বিশ্বাস। শিশির বিশ্বাসের নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। 80 দশকের সন্দেশ, ঝলমল থেকে শুরু করে তারা থেকে শুরু করে আজকের সমস্ত নামী অনামী শিশু কিশোর পত্রিকায় শিশিরবাবু লিখে আসছেন। আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি কোথায় কোথায় এবারে শারদীয়াতে কী কী লিখছেন যদি আমাদের সাথে শেয়ার করেন। সংখ্যায় সেরকম বলার মতো কিছু কোনোবারই থাকে না। আমি লিখি সম্পূর্ণ আমার ভালো লাগার জন্য, যারা ছাপেন তারা ছাপেন। এবছর মোটামুটি 3টে উপন্যাস লিখেছিলাম, যার একটা অলরেডি জয়ঢাকে বেরিয়ে গেছে, একটা সাসপেন্স থ্রিলার। সেকেন্ড দ্বিতীয়টা আমপাতা জামপাতায়, এটাও স্পাই থ্রিলার, তবে এর একটা মেসেজ আছে। আর সবচেয়ে বেশি আনন্দ পেয়েছিলাম যে লেখাটা লিখেছে এখন সংঘর্ষে বেরিয়েছে। এটা গত শতকের আগের শতকের পটভূমিতে লেখা, বাংলার এক দামাল কিশোরকে নিয়ে তার জীবনী ভিত্তিক লেখা। আমি সবাইকে অনুরোধ করবো এই লেখাটা পড়তে, কারণ বাঙালির ঘরে, ভেত বাঙালির ঘরে এমন একটা ছেলে জন্মাতে পারে এ আজকে বাঙালি ভুলেই গেছে। গল্পটার নাম টাঙ্গুর অরণ্যে, বর্মার পুরো দস্তুর বর্মার পটভূমিতে গল্পটা লেখা। এবারে প্রসঙ্গত উল্লেখ্য শিশির বিশ্বাসের লেখা আমরা পাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশু কিশোর পত্রিকায়, যার মধ্যে সন্দেশ, জয়ঢাক, কিচিরমিচির,
এছাড়াও ছোটদের কলরব, কাকলি, শিশিরদার কোথাও মিস করলাম। এছাড়া আছে শুক্তারায় লেখা আছে এবার, কিশোর ভারতী আমাকে এখনও কম করেনি, সুতরাং এটা বলাটা ঠিক হবে না। এছাড়া যেগুলো বললে কিচিরমিচির, তারপরে কিছু পত্রিকা আছে এই মুহূর্তে সবগুলো মনেও নেই আমার, যারা লেখা চেয়েছে দিয়েছে। আমার সবই দ্বারাই বোঝা যায় শিশির কাকু নিজের লেখাটা নিয়ে কতটা ব্যস্ত থাকেন এবং উনি আদৌ এটা নিয়ে চিন্তিত নয় এবং হয়তো ভুলেও গেছেন। হ্যাঁ, ভুলে গেছে, আমার মনে নেই। শিশির কাকু আজকের পাঠকের জন্য যদি আপনি কিছু বক্তব্য রাখেন শারদীয়া প্রসঙ্গে, কারণ আপনি একজন যিনি আমাদের মধ্যে আছেন তিনি সেই 80-র দশকের শারদীয়া থেকে শুরু করে আজ পর্যন্ত লিখে যাচ্ছেন। ঠিকই বলেছো, 80-র দশকের শারদীয় সন্দেশে আমার একাধিক গল্প বেরিয়েছে। তো যেটা মেসেজ বলতে তেমন কিছু নয়, শিশু কিশোর সাহিত্যে আমার মনে হয় আমরা ডাইভার্ট হয়ে গেছে। শিশু কিশোর সাহিত্য বলতে যা বোঝায় সে লাইনে আমাদের বর্তমান শিশু যারা লেখেন তারা ঠিক নেই। সেই ফেলুদার সেই তোরবড়ি খাড়া করি খোর, সেই চর্বিত চর্বণ চলছেই, এর বাইরে সেরকম কিছু দেখা যাচ্ছে না। আমি কিছুটা চেষ্টা করি, সব ক্ষেত্রে তো এটা সম্ভব হয় না, কিছুটা চেষ্টা করি এই পর্যন্ত বলা যেতে পারে। যেমন এবার এই আমপাতায় যেটা লিখেছি, এটা একটা স্পাই থ্রিলার, কিন্তু আমি এখানে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি, যত পরিষ্কার মেসেজ, যেটা কোনো উপদেশ নয়। গল্প পড়তে পড়তেই পাঠক ঠিক ধরে নেবেন যে লেখক কী বলতে চাইছেন। বা যেটা বললাম সন্দেশ, সেখানেও একটা মেসেজ আছে। বাঙালি ঘরের একটা ছেলে, গ্রামের ছেলে কোথায় পৌঁছতে পারে যদি মনের জোর থাকে, সে কোথায় পৌঁছতে পারে। এটা তো সত্যি ঘটনা অবলম্বনে আমি লিখেছি, সেটা আছেও, লেখাও আছে। এছাড়া যে গল্পগুলো, তার মধ্যে কিচিরমিচিরের যে লেখাটা, এটা লিখে বেশ আনন্দ পাওয়া গেছে। দুটো ঐতিহাসিক গল্প লিখেছিলাম, এখন মনে পড়লো, আগেবার মনে পড়েনি। টক এবং রং বেরং, এই দুটো গল্প লিখে খুব আনন্দ পেয়েছিলাম। যেহেতু ঐতিহাসিক গল্প আমার খুব প্রিয়, এই দুটো গল্প লিখে খুব আনন্দ পেয়েছিলাম। আপনার জয়ঢাকের উপন্যাস এখনই প্রশংসিত হতে শুরু করেছে এবং আমরা বিভিন্ন ফোরামে তার খুব ভালো পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। উপন্যাসটা সম্বন্ধে কিছু বলতে চান? সোজা কথা বলি, উপন্যাসটা লিখে আমি একটু আনন্দ পাই না। এ ধরনের লেখা লিখে আমি আনন্দ পাই না। যেহেতু লিখতে হয়, একটা অনুরোধ এসছে, লিখেছি। এবং সেখানে যে পাঠককে, যিনি গল্পটা পড়েছেন তিনি বলেছেন যে শুরু করে তিনি আর থামতে পারেননি, গল্পটা শেষ করেছেন। হয়তো এখানেই আমার সার্থকতা, আমার এখানেই হয়তো সার্থকতা। এটাতে কোনো মেসেজ, তেমন কোনো মেসেজ আমি দিতে পারিনি। একটু চেষ্টা করেছিলাম মেসেজ দেওয়ার, যেটা হয়তো সেটা এমন কিছু নয় যে এই যে বিভিন্ন যেখানে বলছেন আমার গল্পের যে মুখ্য চরিত্র বলছেন যে ইচ্ছে করলে আমি তো অন্য কিছু হতে পারতাম, কিন্তু আমি তো স্বামীজি বা সাধু সন্ন্যাসী বা এ হতে চাইনি। তো সুতরাং এই আংটিটা নিয়ে আমার ক্ষতি হয়ে গেছে। আমি জীবন থেকে পুরো মানুষের সমাজ থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনার এক এক্সটেন্ডেড পরিবার সুন্দরবনকে আমরা মনে করি, এবারে কোনো বাঘকুমির নিয়ে গল্প? বাঘকুমির নিয়ে গল্প আছে, সূত্রাদি আছে একটা বাঘকুমির নিয়ে গল্প। ওটা আমি এমনি সরকারি বানিয়েছিলাম, তো ওরা আমাকে লাস্টে খবর দিল যে এটা সর্বদা সরকার। ধন্যবাদ শিশির কাকু আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রেক্ষাকে। নমস্কার, আমাদের সাথে রয়েছেন জনপ্রিয়তম একজন সাহিত্যিক শ্রী অনিশ দেব, যার কল্পবিজ্ঞান এবং অলৌকিক এবং থ্রিলার পড়ার জন্য শিশু কিশোররা বহু বছর আগে থেকেই অপেক্ষা করে বসে থাকে। সেই 80-র দশক থেকে যেটা শুরু হয়েছে, আজও সেই উৎসাহ উদ্দীপনা সমস্ত পাঠকের মধ্যে সমানভাবে বর্তমান। অনিশ কাকুকে অনুরোধ করবো, এবারে ওনার শারদীয়াতে কী কী লেখা, কী ধরনের লেখা আমরা দেখতে পাবো বা পড়তে পাবো, সেই সম্বন্ধে কিছু বলেন। শারদীয়াতে এবছর অন্যবারের মধ্যে খুব কম লিখতে পেরেছে। অনেক ট্রেন আমি লেখা দেওয়ার আগেই ছেড়ে গেছে, অনেক বাস আমাকে ফেলে রেখে বেরিয়ে গেছে। আমার এই চিরকালই স্লো মোশন অ্যাক্টিভিটি আমার কাছেই বিরক্তিকর, কিন্তু ঠিক পেরে উঠেনি।
যেমন এটা খুব নামী পত্রিকায় উপন্যাসের কথা আমাকে লিখতে বলেছিল, আমি রাজি হয়েছিলাম, কিন্তু ওরা যে 10,000 শব্দ বলেছে ওটা মাথায় ঢোকেনি, তাই লিখতে আরম্ভ করেছিলাম। টেনে পড়ে 1 মাস গেল, তারপর হঠাৎ মনে হলো 10,000 শব্দে একটা উপন্যাস মানে তো সোনার পাথর বাড়ি। তখন কর্তৃপক্ষকে সবিনয় জানাই যে আমি পেরে উঠছিলাম, আর আপনাদের আগে না জানালে আপনারা দ্বিতীয় কাউকে বলতে পারবেন না, পরে ভেবে দেখবেন। ওরা আমাকে আগামী বছরের লেখার জন্য এখন থেকে বলে রেখেছে, দেখা যাক কী হয়। সেটা একটা সায়েন্স ফিকশন থ্রিলার ছিল, পছন্দ হচ্ছিল লিখতে। যাই হোক, তারপর আরেকটা শুরু করেছিলাম নবকল্পনের জন্য, একটা গোয়েন্দা গল্প, কিন্তু ওই শার্লক হোমস চরিত্রটাকে মানে একটা ব্যঙ্গ করে একটা চরিত্র তৈরি করেছিলাম যে হোমসকে নকল করে জীবিকা চালায় গোয়েন্দাকে। এই নিয়ে একটা একটু হাসির গল্প, সেটাও কিছু লিখছি আর শেষ হচ্ছে না। তখন থামিয়ে দিই, নবকল্পনের যে বাস আমাকে ফেলে রেখে চলে যায়। সুখ তারা একটা অলৌকিক গল্প লিখতে পেরেছি, সেটা আশা করি অনেক সংখ্যায় ছাপাই হবে। আর আম পাতা জাম পাতা যে পত্রিকাটি, সেই পত্রিকায় গত বছর আমি কথা দিয়েও কোনো লেখা দিতে পারিনি, সেই লজ্জাতে এবার সেখানে লিখেছি। সেই গল্পটা কিছুই না, এমনি বোধহয় একটা জাস্ট মানবিক ভাবনা নিয়ে লেখা মনের মধ্যে এসেছিল। সেটা ছোটোদের কাছে বা সম্পাদকের কাছে কেমন লাগবে আমি জানি না, আমার লিখতে পেরে খারাপ লাগেনি, ভালোই লিখেছি। আর একটু লম্বা লেখা বলতে সেটা কিশোর ভারতী পুজো সংখ্যা, এটার নাম হচ্ছে সংঘর্ষ যদি হয়। তাতে একটা রোবট আছে ঠিকই, কিন্তু ওটাকে ঠিক সায়েন্স ফিকশন বোধহয় বলা যাবে না, বা ফ্যান্টাসি বলা যাবে কিনা আমি জানি না, কারণ তার সঙ্গে রূঢ় বাস্তবকে মিশিয়ে আমি গল্পটা লিখেছি। রূঢ় বাস্তবকে মিশিয়ে লিখেছি এবং আশা করি সম্পাদকীয় দপ্তরের জন্য কোনো বিপদে পড়বে না। এই নামে আপনার কি এর আগে কোনো গল্প বেরিয়েছিল, আমি যদি ভুল না হই? এই নামে একটা ছোটো গল্প আমি লিখেছিলাম, সেটার নাম ছিল সংঘর্ষ যদি হয়, ওটা আনন্দমেলায় বেরিয়েছিল। ওটা ছিল একটা সত্যি সায়েন্স ফিকশন এটা। আর এছাড়া আরেকটা লেখা এখন লিখছি, মানে সেটা আগামীকাল দেওয়ার কথা, পিরিয়ড বুকলে জানি না। এই সিএসসি কোম্পানি ওরা একটা উৎসব নামে একটা বার্ষিকী বের করে, মানে এত চমৎকার দেখতে যে ওখানে পত্রিকাটা দেখলেই লিখতে ইচ্ছে করবে। সেটা ওরা বিক্রি করে না, বিভিন্ন জন করে কমপ্লিমেন্টারি অফিস দেয়। সেইখানে একটা লেখা লিখতে হবে লিখছি। সেখানে আমি আমার পুরনো মাঠে পুরনো ব্যাট নিয়ে নেমে পড়েছি। বিষয় হচ্ছে ওয়্যারউল। আচ্ছা, তো সেই গল্পটা শেষ হয়নি, শেষের দিকে এসেছে ব্যতিক্রমী। হ্যাঁ, সেটা হয়তো আগামী কালকে পরশু শেষ হবে। তাহলে এবারের মতো মুক্তি আশা করি। ধন্যবাদ অনিশ কাকু আমাদেরকে সময় দেওয়ার জন্য, প্রচুর ধন্যবাদ আমাদের সবার তরফ। আর সব থেকে বড় ব্যাপার, আমাদের যে ছোটোবেলা আমরা বড় হয়েছি, ছোটোবেলা বেরোতেই আসলে লেখার বিপদের সাথে একসাথে পাবো। আরেকটা মানুষ আজ নেই, কিন্তু আরেকটা মানুষের উপন্যাস এত বছর পর আমরা পাচ্ছি, এটাই সব থেকে বড় ব্যাপার। আমাদের সাথে আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশু সাহিত্যিক শ্রী শৈলেন ঘোষ। আমরা শৈলেনদেরকে অনুরোধ করবো একটু শারদীয়া নিয়ে, এখনকার শারদীয়া এবং ওনার লেখা নিয়ে যদি আমাদেরকে কিছু জানান। এবারে আমি অনেকগুলি শারদীয়া সংখ্যায়, তার মধ্যে আম পাতায় একটি বড় গল্প লিখেছি, গণশক্তিতে একটি গল্প লিখেছি, রং বেরঙে একটি গল্প লিখেছি, কাপড় টুকুরে একটি গল্প লিখেছি। সেটি অনেকটা সেটা ইনফরমেটিভ লেখা। এমনি করে 6-7টা গল্প লিখতে পেরেছি এই বয়সে, সেটাই আনন্দ। সবার মনের মধ্যে আমার গল্প যদি গিয়ে কিছুটাও আনন্দ দান করে, সেটা আমার পক্ষে এই বয়সে যথেষ্ট বলে মনে হয়। ধন্যবাদ। শৈলেন ঘোষের গল্প মানে বাংলা সাহিত্যের রূপকথা, ওনাকে বলা যেতে পারে রূপকথার অন্যতম কারিগর। সেই রূপকথার গল্প বর্তমান প্রজন্মের জন্য কীরকম ধরনের লেখা হচ্ছে বা বর্তমান প্রজন্মের বাকি যারা রূপকথা লিখছে এই সম্বন্ধে আসলে রূপকথা শরীররা পছন্দ করে না, এই কথাটা সত্যি না। আমাদের রামায়ণ মহাভারত সেগুলো সবই ধর্মী। সেই গল্প আমরা যখন ছোটবেলায় পড়ে আনন্দ পেয়েছি, নানানভাবে উৎসাহিত
অন্তত সেইভাবে হয়, এটা আমার বিশ্বাস। তবে হ্যাঁ, নানান রকম বিচিত্র ধরনের গল্প সামনে এখন ধরা হচ্ছে, এগুলো তাদের জীবনকে গড়ে তোলার ক্ষেত্রে কতটা সহায়ক এ সম্পর্কে অবশ্যই সন্দেহ রয়েছে। সুতরাং আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখতে পারি। ধন্যবাদ শৈলী, আমাদেরকে আপনার হাতে আমাদের সাথে রয়েছেন এবারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মৃতি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক শ্রী রতন মুখার্জি। আমি রতন কাকুকে অনুরোধ করবো এবারে শারদীয়া সম্বন্ধে যদি কিছু জানান। এবারে শারদীয়া তো এখন সব কিছু বেরোয়নি, দু একটি কাগজ বেরিয়েছে, অনেকগুলোই বেরোয়নি। তো আমার মনে হয় এবারে শারদীয় সংখ্যা ছোটদের পূজা বার্ষিকী দারুণ হবে। দারুণ হবে এই জন্য মনে হচ্ছে যে যেগুলো বেরিয়েছে সেখানে যেন মন ভরছে না। যেমন আজকে একটি কাগজ বেরোবে, আমার মনে হয় এইসব কাগজগুলো মন ভরাবে। হ্যাঁ, আর আমরা তো অপেক্ষা করে থাকি সেই লেখার জন্য, যে লেখা পড়ার পর 1 বছর মনের আনন্দে ঘুরে বেড়াতে পারি। আপনার লেখা কোথায় কোথায় পাবো এবারে শারদীয়া? আমার লেখা সন্দেশ, তারা, গণশক্তি, আরও সব ছোটোদের যেসব কাগজ আছে প্রায় সব কাগজেই লিখেছি। আসলে এবারে আমার একটু শারীরিকের জন্যই সব লেখা দেয়া হয়ে ওঠে। তো বাংলাদেশের কিছু কাগজ এরকম করে হচ্ছে আর তো আমার মনে হয় যে আমরা এবারে অনেক ভালো লেখা পাবো। আচ্ছা, দেখা যাক পুজোর শেষে আমাদের কাউন্টডাউন হবে। ধন্যবাদ রতন কাকু, প্রচুর ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি এরকমভাবেই আরও লিখতে থাকুন এবং রাজ্য সরকারের তরফ থেকে উপেন্দ্র কিশোর পুরস্কার পাওয়ার জন্য আপনাকে প্রচুর শুভেচ্ছা, ভালোবাসা আপনার সোনার কলমে পেয়েছেন। ধন্যবাদ ভাই। চট্টোপাধ্যায়, শ্রীদার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। তিনি সেলের গিল্ডের সাধারণ সম্পাদক, কিশোর ভারতীর সম্পাদক এবং পত্রভারতীর কর্ণধার, এখনকার যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিশু কিশোর সাহিত্যিক। এই তালিকাটা চলতেই থাকবে। উনি নিবন্ধকার, উনি একজন হাসি মজার রসিক মানুষ। যাই হোক, আর ইন্ট্রোডাকশন না দিয়ে ত্রিদিতাকে অনুরোধ জানাচ্ছি এবারে শারদীয়ায় ত্রিদিতার কী কী লেখা কোথায় থাকবে এবং সেই সম্বন্ধে, শারদীয়ার সম্বন্ধে যদি 2-4 কথা বলেন। শারদীয়া তো লিখলেই হয় এবং ছোটদের কাগজে লিখে যে আনন্দ পাওয়া যায় অন্য কোনো কাগজে লিখেই সে আনন্দ পাওয়া যায় না। ছোটদের কাগজের মধ্যে আম পাতা জাম পাতা প্রকাশিত হচ্ছে, আম পাতা জাম পাতা আমার লেখা থাকছে, মানে আশা করছি আছে। আর যে কাগজগুলি আছে তার মধ্যে আছে সুক্তারা, নবকল্লোল, বর্তমান, আজকাল, শিশু কিশোর একাডেমির চিরসবুজ লেখা এবং কিশোর ভারতী। কিশোর ভারতী, ত্রিদিব চট্টোপাধ্যায়, যোগুমামা একে অপরের সাথে ইন্টারলিঙ্কড। প্রসঙ্গত উল্লেখ এবারে যোগুমামা প্রকাশের 30 বছর। একটু যদি কিছু ত্রিদিবটা আমাদের শেয়ার করেন যোগুমামা উপন্যাস। আমার একটাই কথা বলার আছে, যোগুমামা লিখে যেমন আনন্দ পাই তেমনি একই সঙ্গে খুব আজকাল একটু ক্লান্তি বোধ করি। মানে যোগুমামাকে নিয়ে এত লিখেছি, যোগুমামার বয়স এখন, যোগুমামা যখন লিখতে শুরু করেছিলাম যোগুমামার তখন বয়স কত ছিল? বয়স 23-24 বছর বয়সে লিখতে শুরু করেছি। এখন আমার বয়স 55-56, প্রায় 30 বছরই হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে একটি চরিত্রকে নিয়ে লেখার যেমন সুবিধা আছে, অসুবিধা হচ্ছে যে সবসময় মনে হয় যে আবার কোথাও কোনো রিপিটিশন না হয়ে যায়। যোগুমামার একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচার থেকে কী করে যোগুমামাকে বারবার ভেঙে বের করা যায়, এটা খুব কঠিন কাজ। যোগুমামাকে যখনই লিখতে বসি, আমার যারা মানে স্নেহের বন্ধু যেমন বিবেক ফোন করে বলল, আপনি এবার যোগুমামাকে কোথায় নিয়ে যাবেন, আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম আমি লন্ডন যাবো, সেখান থেকে স্কানথর্প। তো স্কানথর্পে রাখবেন না লন্ডনে রাখবেন না এডমন্টনে গেছিলেন সেখানে রাখবেন? তো এই যোগুমামাকে কোথাও না কোথাও একটা জায়গায় একটা স্ট্রাকচার তৈরি করতে হয় যোগুমামাকে বের করে নেওয়ার জন্য। এবং রহস্য, একই সঙ্গে সায়েন্স, যেহেতু বিজ্ঞানী যোগুমামা, সেখানে কোথাও না কোথাও একটা বিজ্ঞানের ছোঁয়া থাকা দরকার, বিজ্ঞান থাকা দরকার, অ্যাডভেঞ্চার থাকা দরকার এবং সর্বোপরি মানবিকতা বোধ, যেটা যোগুমামার মধ্যে আমি সবসময় চেষ্টা করি
যে এই সময়ের ছেলে মেয়েদের মধ্যে এই মানবিকতার মূল্যবোধটাকে রাখার, সেটাকে ধরে নিয়ে যাওয়া, যেটা খুব মানে সমস্যা আজকের দিনে, সেই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে নিয়ে লিখতে লিখতে মাঝে মাঝে আমার খুব ক্লান্তি বোধ হয়। কিন্তু আবার এই সমুদ্র, বিবেক বা অনিশদা এরকম যারা আমার খুব নিজের মানুষ, তারা যখন বলেন তখন আবার লিখতে বাধ্য হই। ত্রিদীপদা, আমরা এখন একটা ইন্টারনেটের যুগে বসবাস করছি এবং আপনাকে যেহেতু একাধিক প্রকাশনা সংস্থার সাথে কাজ করতে হয়, এইরকম একটা যুগে শারদীয়া বেরোচ্ছে, শারদীয়া বিক্রি, শারদীয়ার পড়ার পাগলামি, এটা কি আগের মতো আছে নাকি এটা আমরা হারানোর পথে চলে যাচ্ছি? আমি কিন্তু নৈরাশ্যবাদী নই। আমি মনে করি যে শারদীয়া মানুষ ইন্টারনেটেও করবে, যেমন কিশোর ভারতী এখন ইন্টারনেটে করতে পারা যায়। আবার কাগজে পড়ার যে আনন্দ, যারা দূরে রয়েছেন, যাদের কাছে কাগজে পড়ার কোনো সুযোগ নেই, তাদের কাছে অনেক দিন সময় লাগবে পত্রিকাটা পৌঁছতে, যদিও বিদেশে কিশোর ভারতী, শারদীয়া এবং অন্যান্য সংখ্যা নিয়মিত যায়, কিন্তু তাদের সুবিধার জন্য ইন্টারনেটটা থাকবে। আবার পাশাপাশি কিন্তু কাগজ দিয়ে পড়ার যে আনন্দ, সেই আনন্দের জন্য আমি বলছি আমার ক্ষেত্রে, মানে আমাদের এই পত্রিকার ক্ষেত্রে, এই যে ইন্টারনেটের যুগ, এই যে কম্পিউটারের যুগ, এই যে বই বিমুখতার যুগ বলে আমরা বলছি, আমাদের কিন্তু কোনো প্রভাব পড়েনি। কিশোর ভারতী কিন্তু দীর্ঘদিন ধরে, আজকে যাদের 40 বছর বয়স তারাও কিশোর ভারতী পড়ছে। আবার আমরা একটা মালদার শহরে গিয়ে দেখছি মালদহের ছেলেমেয়েরা 47 জন গ্রাহক একদিনে হলো, তারা বললো আমরা পাই না এত চমৎকার কাগজ। অর্থাৎ যদি ঠিকঠাকভাবে ছেলে মেয়েদের কথা ভেবে যুগের সঙ্গে তাল মিলিয়ে পত্রিকার মূল নীতি এবং আদর্শকে অক্ষুণ্ণ রেখে এগিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু একালের পাঠকও একইভাবে গ্রহণ করে। ধন্যবাদ ত্রিদীপদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি আরও লিখতে থাকুন, আরও বাবা লিখুন এবং সবাই আরও বই পড়তে থাকুন। আমি আশা করি। আমাদের সাথে রয়েছেন বিখ্যাত চিত্রশিল্পী শিবশঙ্কর ভট্টাচার্য। শিবশঙ্কর জেঠুর আঁকা আমরা সেই ছোটবেলার সন্দেশ থেকে দেখে আসছি, এবং শুধু সাদা আর কালো তুলির ছোঁয়ায় তিনি কীভাবে পাঠকের মনকে জয় করতে পারেন সেটা একমাত্র ওনার পক্ষেই সম্ভব, আর কারো পক্ষে সম্ভব না আজকের দিনেও। আমি শিবশঙ্কর দাকে অনুরোধ করবো শারদীয়ায় ওনার আঁকা সম্বন্ধে কিছু বলে। এটার সম্বন্ধে আসলে এতটাই পরিশ্রমের ব্যাপার পেছনে থাকে যে সামলে উঠতে একটু সময় লাগে, ধৈর্যের দরকার হয়। আর পাঠক পাঠিকাদের মুখের কথাটা সবচেয়ে আগে মনে পড়ে। লেখক তো লিখে গেলেন, তার দ্বিতীয় পাঠক আমরা সম্পাদকের পরেই, তারপর তার ছবি তৈরি করা। সব শিল্পীরই একই অভিজ্ঞতা, মানে একের পর এক গল্প পড়া, তার উপরে তার মূল থিমটাকে নিয়ে ছবি আঁকা, এটা চলছে। মানে চোরে কামারে সাক্ষাৎ সবসময় যে হয় তা বলবো না, সম্পাদকদের সঙ্গে মাঝে মাঝেই দেখা হয় না, লেখকদের সঙ্গেও দেখা হয় না, কিন্তু আমাদের কাজটা করে যেতে হয়। আসলে ওই শিশু পাঠকরাই মূলত আমাদের আকর্ষণ, তাদের মুখ ভেবেই আমরা কাজ করি। ধন্যবাদ শিবশঙ্কর, আপনি এরকমভাবে আরও অনেক আঁকতে থাকুন, পাঠকের মনকে জয় করুন। আমাদের সাথে রয়েছেন কাবেরী রায় চৌধুরী। আমি সরাসরি কাবেরীকে জিজ্ঞেস করবো এবারে শারদীয়ায় কোথায় কোথায় লিখছেন এবং শারদীয়ায় লেখার আনন্দটা কীরকম সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন। শারদীয়া হচ্ছে সম্পূর্ণ উপন্যাসের উপন্যাস, এটা সাইকো থ্রিলার, নবকলের একটি উপন্যাস। এই সময়ের এই প্রজন্ম এবং আমাদের পূর্বপুরুষ এদের নিয়ে একটা সামাজিক উপন্যাস। ছোটদের গল্প অনেকগুলো লেখা সবুজ লেখা, আর আরেকটি গল্প লিখেছি সকলে আরেকটি পত্রিকা। ছোটদের লেখা লিখে বেশি আনন্দ পাও না বড়দের লেখা? ভীষণভাবে ছোটদের এটা সবাইকে বলি, বিশেষ করে এবারে সম্পর্কার উপন্যাস সেটা আমি লিখলাম সাইকো থ্রিলার। সেটা লেখার পর আমার বেশ কিছুদিন মনে হচ্ছিল আমার শরীর খারাপ লাগছে। এটা কি ছোটদের? না, এটা বড়দের। আমি অসুস্থ হয়ে পড়ছিলাম লেখাটা শেষ করে। দাদা ছোটদের লেখার পরে আমি এত ফ্রেশ হই, আমার নিজের ছোটবেলাটার মধ্যে আমি ফিরে যাই, অসম্ভব আনন্দ লাগে, ভীষণ ভালোবাসি। তোমার ছোটদের উপন্যাস এবার আমরা পাচ্ছি না কেন? বুটেকা হেডরন রহস্যের পর পাঠক যেখানে পজিটিভ ফিডব্যাক দিয়েছিল, তারপরেও থ্যাংক ইউ। বুটেকা হেডরন তো আমি আবার লিখবো, এটা একটু বড় আকারে লিখবো, যেখানে এবার আমি উপন্যাস লিখলাম না, এটা আশা করছি খারাপ হতে পারবে বড়।
আজকে দিনে কি পাঠক বই পড়ছে নাকি আমরা বই থেকে বিমুখী হয়ে যাচ্ছি শারদীয়ার আগে মনে হয়? এত চারিদিকে শপিং মল, ইন্টারনেট, মোবাইল দেখাচ্ছেন। শপিং মলটাকে কিন্তু আমি খুব নেগেটিভ করি না, আমি তো নিজেও শপিং করি, কিন্তু তার মানে এই নয় যে আমি বই কিনি না বা বই পড়ি না। এবং ফেসবুক যদি আমরা ফলো করি তাহলে বুঝতে পারি কী পরিমাণে সবাই বই পড়ে এবং সেরকম রিয়াকশন দেন। ফলে আমি একটু বলবো না যে বই পড়ে না, এবং বই বিক্রিও তো হয়, রয়্যালটি তো পাই, একটু বলেও তো পাই। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তুমি এরকম আরও অনেক লেখা লিখতে থাকো এবং আমি শারদীয়ায় যেন তোমার এক গুচ্ছ ছোটদের উপন্যাস আমরা পাই। শারদীয়া আসছে, শারদীয়া মানে গল্প উপন্যাসের সাথে সাথে নতুন কমিক্স। আজকের দিনে আমরা আবার নতুন কমিক্সের জনপ্রিয়তাকে ফিরে পাচ্ছি এবং তার অন্যতম কারণ সুযোগ বন্দ্যোপাধ্যায় তার সৃষ্ট রামপাড়া। সুযোগটাকে আমাদের সাথে পেয়েছি, অনেক ধন্যবাদ। সুযোগটাকে কিছু বলার অনুরোধ, শারদীয়ার কমিক্স এবং রামপাড়া। তো এরকম পুরো ব্যাপারটাই 1 বছর আগে থেকে শুরু হয়ে যায়, মানে তখনও এই সংখ্যাটা বেরোয়নি। তাই একেবারে ছোটবেলা থেকে সমস্ত পরিকল্পনা আমরা মোটামুটি মনস্থির করে নিয়ে যে আমি কমিক্সটা করবো সিরিয়াসলি, এবং তারপর বাড়িতে ক্লাস 5-টাইপ থেকে দেয়াল পত্রিকায় কমিক্স করেছি। যেহেতু সেটা ওই কাঠের ফ্রেমের মধ্যে বলতাম, দেওয়ালে আটকে মানে লম্বা 4-5টা আটকে বড় বড় কমিক স্ট্রিপ করে দেখতাম যে লোকে কেমন একটা গোয়েন্দা চার্লি বলে একটা ক্যারেক্টার তৈরি করেছিলাম। সেটা একেবারেই একটা জেমস বন্ড মার্কা নকল। কোথায় প্রকাশ পেয়েছিল? ওটা স্কুলের ওয়াল ম্যাগাজিনে, আমার বাড়িতেই তার পঞ্চত্ব প্রাপ্তি ঘটে। এবং তারপরে আমি আরও একটু বড় মানে ক্লাস 10 কোথাও না শিখলে হয়তো কাজ করতে মানে সেই কোয়ালিটি হয়তো আমি প্রডিউস করতে পারবো না। শিখেও যে আমি সব পারছি তা না, চেষ্টা করছি যতটা পারা যায়। তারপর আমি আর্ট কলেজে চলে যাই। তারপরে আর্ট কলেজ ইচ্ছে ছিল যে আর্ট কলেজ থেকে বেরোবো, তখন একটা গল্প রেডি আনফর্চুনেটলি আমি তখন এইসব ডিজিটাল প্রকৌশল আসছে আমার ফটোশপ পড়েছে, কিন্তু অত জনপ্রিয় হয়। এটা আমি বলছি 90s শেষের দিকে দাদা ওয়াটার কালারে প্রথম গল্পটা রাত করে বানিয়েছি, এবং সেটা পুরাই ফেলে এবং হাজার খানেক বড় বড় ছবি সব ফেলা গিয়েছিল, আবার নতুন আরম্ভ। তারপর আমি ওটা ডিজিটালি করলাম, মানে ড্রয়িং করবো না, কালার যেটুকু ডিজিটালি করা যায়। আলটিমেটলি ব্যাপারটা দাঁড় করালাম 2005-এ, এবং ক্যারেক্টারটা আমার বাবার যে 21 বছরের বয়সের যে ছবি, আমার বাবাকে এরকম দেখতেছি। আর আমার কাজের আমি কমিক স্ট্রিপ লেখালেখি আমি হয়তো সেভাবে প্রকাশ পাইনি, মানে তেমন কিছু নয়, তবে আমি চেষ্টা করি উপন্যাস গল্পটা লিখতে আসি। সেভাবে আমি এখনো ছাপাবার জন্য উদ্যোগী হইনি। যদি কখনো মনে করি যে ভালো হচ্ছে তখন দেখা যাবে। যাই হোক, এই সমস্ত ক্রিয়েটিভ কাজের উৎসাহতা ছিলেন আমার বাবা, মানে সাংবাদিকভাবে আমাকে এনকারেজ করতেন। বাবা দেখে যেতে পারেন, আমার ওটা একটা টার্গেটই ছিল যে বাবার ওই ছবিটা আমি যখন ক্যারেক্টার ডিজাইন করছি একটা ক্যারেক্টার তৈরি করার জন্য, তখন এই বাবার 21 বছরের ছবিটা নিয়ে আমি একটা কাজ করেছিলাম যে হ্যাঁ আমার বাবাকে কোথাও একটা, সবই মরণশীল সেটা কথা নয়, কিন্তু যদি ক্যারেক্টারটা কিছু লোকের কাছেও পৌঁছে সামান্যতম জনপ্রিয়তাও পায়, হ্যাঁ জানবো আমি আমার প্রেরণাদাতাকে কোথাও একটা এস্টাবলিশ করে গেলাম। ধন্যবাদ সুযোগটা। অলরেডি আনন্দমেলা তোমার কমিক্স রামপাড়ায় সুপার ডুপার হিট, নতুন করে আর কিছু বলার নেই। আমপাতে চাম্পাতে কি ধরনের কাজ করেছে? আমপাতে চাম্পাতে কর্নেট দেও বলে একটা ক্যারেক্টার এটা নিয়ে আমার ভবিষ্যতে কাজ করবার ইচ্ছে আছে। এটা শুধু একটা মুখরা গল্প হিসেবে মুখরাটা করেছি, গানের যেমন মুখরা হয় একদম প্রিলিমিনারি একটা ইন্ট্রোডাকশন আছে, যেখানে এটি একটি জাতিস্বর পিঁপড়ে আর কি। আচ্ছা হ্যাঁ, ও আগের জন্মের মানুষ ছিল, বেশ কিছু জন্মের। হ্যাঁ একদমই নতুন কনসেপ্ট, এটা একটু অন্য ধরনের কনসেপ্ট, এবং এটা একটু বড়দের বিষয়েও
ইনক্লুডেড থাকবে, মানে আমি যদি সুযোগ পাই সেটা করার চেষ্টা করি। তোমার আরেক মানসপুত্র কলম্বাসের কি খবর এবারের পুজোর শারদীয়া? ওটা শারদীয়ার জন্য ভাবছি না, ওটা আমি যখন যেমন মাথায় আসে ওটা হলে আমারই স্কুলে আমি যা যা দুষ্টুমি করতে সেগুলোকেই করেছি। আমাদের একজন মাস্টারমশাই বলতেন, দেখো ছোটোবেলায় যা করেছি সেগুলো দুষ্টু, একই জিনিস এই বয়সে যদি করো তাহলে বলবো বদলাবে। ধন্যবাদ সুযোগটা আমাদেরকে সময় দেওয়ার জন্য। তুমি আরও এরকম সুন্দর সুন্দর কাজ করতে থাকো, আনতে থাকো। আমি সবাইকে একটা জিনিস জানাবো, অ্যাটলিস্ট আমার নিজের অবজারভেশন থেকে সুযোগটার কাজের ডিটেলিং, আমরা সেই টিনটিনের কমিক্স যখন পড়তাম ভার্জের ডিটেলিং সম্বন্ধে আমরা ওয়াকিবহাল ছিলাম। আজ অনেকদিন পর রামপাড়ায় আমার মনে হচ্ছে একটা সিনকে ফুটিয়ে তুলতে সুযোগটা সামান্য একটা কাক যে বসে আছে বা একটা মহিলা কাপড় শুকুতে দিচ্ছে সেটাকেও বাদ দিচ্ছে না। একটা রেস্টুরেন্টের ঘটনাকে তার মূল ঘটনার সাথে চারিপাশে যা যা ঘটছে সেই প্রত্যেকটা ডিটেলিংকে তার তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলছে। এটাতেই প্রমাণ করে সুযোগটা অন্যান্য আলোক শিল্পীদের থেকে কতটাই আলাদা, চিত্রশিল্পীদের থেকে কতটাই আলাদা। সুযোগটাকে অনেক শুভেচ্ছা, এইভাবেই কাজ করে যান আর অনেক বছর ধরে সবাইকে মুগ্ধ করে যান। ধন্যবাদ। নমস্কার, আমাদের সাথে রয়েছেন শিশু কিশোর সাহিত্যিক শ্রী সৈকত মুখোপাধ্যায়। দিনের পর দিন তার সোনার কলমে তিনি আরও জনপ্রিয়তর হয়ে উঠছেন এবং আমরা এবছরের শারদীয়ায় তাকিয়ে আছি কখন তার নতুন লেখা পাব, কারণ তিনি সবার থেকে একেবারেই আলাদা। ভূত, রহস্য, কল্পবিজ্ঞান, সামাজিক, হাসি কোনোটাই বাদ নেই তার লেখায়। আমি সরাসরি সৈকতদাকে জিজ্ঞেস করছি এবারে শারদীয়ায় কী কী ধরনের লেখা কোথায় লিখেছেন? শারদীয়ায় লেখার আগের একটা ছোট গল্প, সেই গল্পটা হচ্ছে যে বড় বাণিজ্যিক পত্রিকার এক কনিষ্ঠ প্রেরণা, তিনি আমাকে বললেন যে এই পত্রিকায় যদি আমি উপন্যাস লিখি তাহলে আমি আর অন্য কোথাও লিখতে পারব। তো আমি তাকে সন্ধ্যায় বলেছিলাম যে আমি তো একটু সরকারি চাকরি করি, আমার একমাত্র চুক্তিটা রাজ্যপাল পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে, তার বাইরে আর কোনো নতুন চুক্তিতে তো আমি যেতে পারবো না। সোজা বাংলায় সেই গায়ের ঝাল মেটানোর জন্য আমি নিজের পলিসি থেকে সরে গিয়ে আমি এবারে হাত খুলে রেখেছি। অর্থাৎ যে পত্রিকা শুধু শিশু কিশোর নয়, বড়দের যিনি লেখা চেয়েছেন আমি প্রত্যেক জায়গায় লিখেছি। সব মিলিয়ে এবারে আমার পুজোতে লেখার সংখ্যা হচ্ছে 15, তার মধ্যে 2টি উপন্যাস, কিশোর ভারতী এবং একটি আমপাতা জামপাতায়, বাকিগুলি গল্প। এবং আমি যখন দেখলাম যে আমি এতগুলি লিখব, তখন আমি লেখক হিসেবে নিজে একটা কঠিন টাস্ক দিই। আমি ভাবলাম যে আমি সব ধরনের এই করতে গিয়ে আমি যেটা করলাম সেটা হচ্ছে কিশোর ভারতী, সেই লেখাটাকে বলবো আমি ঠিক জানি না, সায়েন্স ফিকশন এবং ক্রাইম ফিকশন মিলিয়ে আশা করি এটা একটা নতুন ধরনের লেখা হবে। আমপাতা জামপাতায় রয়েছে সরাসরি একটি রহস্য গল্প উপন্যাস, এই 2টি উপন্যাস গেল। এছাড়া সন্দেশে রয়েছে ভূতের গল্প, চিরসবুজ লেখা, কিচিরমিচির এবং টাপুর, এই 3টেতে রয়েছে ছোটদের উপযোগী হাসির গল্প। আর মানবিক গল্প রয়েছে রং বেরঙে, মানবিক গল্প রয়েছে ঘোড়াপালার, মানবিক গল্প রয়েছে টকবগে। এখন অবধি পাঠকের প্রতিক্রিয়া পাইনি। আমার উপর ঈশ্বরের বিশেষ করুণা যে সম্পাদকেরা সকলেই খুশি হয়েছেন গল্প পেয়ে। আশা করি উপর পত্রিকাগুলো বেরোলে তাদেরও ভালো লাগবে, সেখানে পরিষ্কারভাবে সার্থক। কোন ধরনের লেখা লিখে তোমার এখন সব থেকে বেশি আনন্দ হচ্ছে? মানে একই ধরনের লেখা সব পত্রিকায় যেরকম দেওয়া যায় না, বিভিন্ন পত্রিকা থেকে তোমাকে বিভিন্ন ধরনের লেখা লিখতে বলে, তুমি নিজে ব্যক্তিগতভাবে কোন ধরনের লেখা লিখতে সব থেকে বেশি আনন্দ? যে কাজটা সব থেকে কঠিন সেইটা করে ফেলতে পারলে এক ধরনের আনন্দ আসে। আমার মনে হয় সবথেকে কঠিন হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে থেকে একটা গল্প তুলে আনা, যেগুলোকে আমরা মানুষের গল্প বলি। এই ধরনের গল্প 3টে যে লিখেছি, আমি জানি না এগুলো পাঠকপ্রিয় হবে কিনা। পাঠকপ্রিয়তা এবং লেখকের নিজের প্রিয়, এই দুটোর মধ্যে একটা তফাৎ। আমার কাছে কিন্তু এই মানবিক গল্প, যদি আমি একটা সত্যিকারই ভালো মানবিক গল্প করতে পারি,
যেমন আনন্দমেলা বেরিয়েছিল ভালো আছে, কিংবা কিশোর ভারতীতে বেরিয়েছিল, যেটা পরে অয় আলো বলে প্রকাশিত হয়েছে, কিন্তু বেরোনোর সময় নাম ছিল অমর্ত্য সুধা। রং বেরঙের প্রতি বছরই এই ধরনের কিছু কিছু গল্প হচ্ছে। এই গল্পগুলো লিখতে পেরে আমার সত্যিই ভালো লাগে। ধন্যবাদ সৈকতটাকে আমাদের তরফ থেকে সময় দেওয়ার জন্য। তুমি আরও এরকমভাবে অনেক সুন্দর সুন্দর লেখা ছোটদের জন্য দিয়ে যাও, এটাই কামনা করি। আপনাদের এই উদ্যোগকেও আমি সাধুবাদ জানাই, সত্যি ভালো উদ্যোগ। আমাদের সাথে আছেন শ্রী দেবাশিস সেন, সবসময় প্রচারের আড়ালে থাকা একজন মানুষ, যার লেখা আমরা 70-এর দশক থেকে আজ পর্যন্ত পেয়ে আসছি সন্দেশ, শুকতারা সহ বিভিন্ন শিশুদের পত্রপত্রিকায়। একজন গল্পকার, ঔপন্যাসিক, নিবন্ধকার এবং সবথেকে বড় কথা আরেকজন গুরুত্বপূর্ণ শিশু সাহিত্য প্রেমী, যিনি সবসময়ই বিভিন্ন পত্রিকার সাথে যুক্ত এবং বিশেষত সন্দেশের সাথে যুক্ত। সন্দেশকে আজও আমাদের মতো সমান তালে এবং আরও বেশি ভালোবাসেন। আমি দেবাশিসদাকে সরাসরি প্রশ্ন করছি, দেবাশিসদার পুজোর লেখা, শারদীয়ার লেখা এবং সন্দেশের শারদীয়া নিয়ে যদি আমাদেরকে কিছু শেয়ার করেন। সন্দেশের মানে পুরো সন্দেশের এবারে সন্দেশ শারদীয়া, এবার শারদীয় সন্দেশ আশা করছি মহালয়ার আগে বেরোবে, এরকম হয়। এবার প্রথমেই হলো কি প্রচ্ছদ, আমরা কিন্তু নতুন প্রচ্ছদ, মানে এই শিল্পী আগেও একবার সন্দেশে প্রচ্ছদ করেছিলেন 1415-তে, সন্দেশে পুরনো সন্দেশে প্রশান্ত মুখার্জি এই দিল্লিতে থাকে, একটা নতুন প্রচ্ছদ করে দিয়েছে। আর যা থাকে যথাযথ এবার বিজয় রায়কে নিয়ে একটা ক্রোড়পত্র থাকছে, তিনটে বিজয়াদের একটা পুরনো লেখা রিপ্রিন্ট, বিজয়াদের রায়সামের যে সবচেয়ে বসছেন যিনি রত্না দাস, উনি একটা লিখছেন সন্দেশের অশোক বেরা, সন্দেশের বিজয়াদিকে নিয়ে লিখছে। এছাড়া তো আমাদের পথের পাঁচালী 60 বলে একটা ক্রোড়পত্র থাকছে, তাদের পথের পাঁচালীকে নিয়ে কয়েকজনের লেখা। এছাড়া সন্দেশে উপন্যাস বড় গল্প যারা লিখছেন প্রতিভা, তারা প্রত্যেকেই লিখছেন। শিশির বিশ্বাস, কেবলজ্যোতি ভট্টাচার্য, বড় গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্ত লিখছেন। এছাড়া ছোট গল্প যশোধরা রায়চৌধুরী, দীপান্বিতা রায়, প্রত্যেকে যারা যারা লিখছেন সন্দেশে প্রত্যেকেই লিখছেন। কবিতাতেও পথের পাঁচালীতে সৌমিত্র চট্টোপাধ্যায় একটা ছড়া দিয়েছে পথের পাঁচালী। আর কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ, মৃদুল দাশগুপ্ত, ভবানী প্রসাদ মজুমদার, সবাই লিখেছেন। আর এছাড়া আরেকটা ছোট ক্রোড়পত্র করা হচ্ছে পেলের এবার 75 বছর উপলক্ষে, পেলেকে নিয়ে, পেলে 75, তাই নিয়ে গোটা 4-5 লেখা আছে। এছাড়া অন্যান্য যা ফিচার ইত্যাদি থাকে সেগুলো আছে। আপনার নিজের লেখা কোন কোন শারদীয়া? আমার তো সন্দেশে আছে একটা ভ্রমণ কাহিনী, আর আমপাতা জামপাতা একটা সন্দেশের অলঙ্করণ নিয়ে আছে। এছাড়া শারদীয়া আদ্যাপীঠে আছে, আর কিশোর জ্ঞান বিজ্ঞান, ত্রিপুরার একটা পত্রিকা আছে সেখানে রয়েছে। এছাড়া আরও দু একটা ওদের ছোটোখাটো পত্রিকায় আছে, সব বেরুলে পর তারপরে বুঝতে পারবো। দেবাশিসদার নিজের লেখা নিয়ে বরাবরই একটু কম প্রচার পছন্দ করেন, উদাসীন, কিন্তু সামগ্রিকভাবে উনি শিশু সাহিত্যকে এত ভালোবাসেন সেটা বিভিন্ন কাজ থেকে বোঝা যায়। আমরা দেবাশিসদাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দেবাশিসদা আরও লিখতে আরও অনেক কাজ করেছেন। বিখ্যাত শিশু সাহিত্যিক দেবজ্যোতি ভট্টাচার্য এবং তিনি জয়ঢাক পত্রিকার সম্পাদক। দেবজ্যোতিদার অলরেডি এই বছর উপন্যাস শারদীয়ায় বেরিয়ে গেছে এবং যথেষ্ট প্রশংসা করেছে। দেবজ্যোতিদাকে অনুরোধ করবো একটু ওনার লেখাগুলো নিয়ে এবারে শারদীয়া যদি আমাদেরকে জানান এবং ওভারঅল শারদীয়া সম্পর্কে ওনার। এবারে শারদীয়াতে গোটা দিনে উপন্যাস আছে, একটা দুটো বেরিয়ে গেছে আনন্দমেলাতে এবং জয়ঢাকে, আর টকভাব পত্রিকায় একটা আছে। তবে আনন্দমেলার জয়ঢাকে যে দুটো বেরিয়েছে সে দুটো যেমন সায়েন্স ফিকশন এবং ফ্যান্টাসি, টকভাগের লেখাটা কিন্তু একেবারে অনুকরণ। এটা দুটি ছোটো ছেলের বড় হয়েও লেখা নিয়ে কাজ। এছাড়া সন্দেশে আছে গল্প, আমার পুরনো প্রিয় চরিত্র বিষবৈদ্য তাকে নিয়ে কাজ আছে। আরও কিছু কিছু পত্রিকাতে কাজকর্ম হয়েছে, সবগুলো এই মুহূর্তে খেয়াল আসছে। আর শারদীয়া নিয়ে একটাই কথা যে লেখার মান কমে যাচ্ছে বলে একটা খুব সাধারণ বক্তব্য রাখা হয়, কিন্তু সবসময় ছোটোবেলা থেকে শারদীয়া গল্পে নিয়মিত পড়ে দেখছি যে তাতে একটা ওই মিক্স একটা থাকে। কিছু লেখা খুব ভালো হয়, কিছু লেখা মাঝারি মানের হয়, কিছু লেখা খারাপ মানের হয়। সে মিক্সটা কিন্তু খুব একটা বদলায়নি এবং যারা এখন আগেরগুলো বেশি ভালো এখন খারাপ হয়ে যাচ্ছে বলছে, সম্ভবত তারা তাদের শৈশব কৈশোর যৌবনের স্মৃতিটাকে মিষ্টত্বটাকে মিশিয়ে দিচ্ছেন তার সঙ্গে।
আর এবারেও যে শারদীয়াগুলো আসছে একই রকমভাবে কিছু লেখা অত্যন্ত ভালো, কিছু লেখা বেশ ভালো, কিছু লেখা হয়তো সেই মানে পৌঁছায়নি, কিন্তু লেখা একটা বৈজ্ঞানিক বিজ্ঞান না সূত্র না, ফলে সেটা হতেই পারে। ধন্যবাদ দেবজ্যোতিদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আরও প্রচুর লিখতে থাকুন, সামনের বছরের শারদীয়াতেও আমরা জানি লেখা মানে তো আনন্দ। আমাদের সাথে রয়েছে কিচির মিচির পত্রিকার সম্পাদক শ্রী সুদীপ্ত চক্রবর্তী এবং প্রকাশিকা নিবাঙ্কুর দাদা। আমি দুজনকেই প্রশ্ন সরাসরি চলে যাচ্ছি। কিচির মিচির আজকের দিনে প্রচণ্ড জনপ্রিয় হয়ে গিয়েছে কৃষকদের মধ্যে এবং আপনাদের প্রত্যেকের অমানসিক পরিশ্রম তার পিছনে রয়েছে। এই কিচির মিচিরের শারদ সংখ্যা, এটাই প্রথম শারদ সংখ্যা, এই নিয়ে আপনারা ইচ্ছে ছিল অনেকদিন ধরেই যে একটা শারদ সংখ্যা করব, সেই হিসেবে শারদ সংখ্যার প্রস্তুতিগত 3-4 মাস আগে থেকেই নেওয়া হয়েছে। মোটামুটিভাবে আমাদের অমানসিক পরিশ্রমের থেকেও বড় কথা হচ্ছে যে সবাই যারা লেখালেখি করেন বা যারা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন, যারা আমাদের শুভার্থী, তারা সবাই অসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং সেই সাহায্যকে নিয়েই আমরা এই একটা পূজা সংখ্যা বা উৎসব সংখ্যা আমরা বলছি, সেটা করবার মতো সাহস দেখাতে পেরেছি। আমাদের সাথে রয়েছেন রং বেরং পত্রিকার সম্পাদক এবং বিখ্যাত শিশু সাহিত্যিক শ্রী চন্দননাথ। আমরা তাকে পেয়েছি, আমাদের সৌভাগ্য। সরাসরি চন্দনদাকে প্রশ্ন করছি এবারে রং বেরং শারদীয়া নিয়ে যদি দু চার কথা বলেন, কারণ রং বেরঙের পেছনেও চন্দনদা এবং কিশোর বাহিনীর একটা প্রয়াস রং বেরঙকে এতটা এখন রং বেরং আসলে অন্য আর যে সমস্ত বাণিজ্যিক পত্রিকা আছে তাদের থেকে একটু পৃথক দৃষ্টিভঙ্গি থেকে পেয়ে যায়। প্রথমত কিশোর বাহিনীর নামটা এলো, কিশোর বাহিনীরই পত্রিকা এবং 18 বছর ধরে এই পত্রিকাটা আমরা পড়ে আসছি। ত্রৈমাসিক পত্রিকা, 3টি সংখ্যা, সাধারণ সংখ্যা এবং একটি শারদ সংখ্যা প্রকাশিত। বলার বিষয় হলো এই 18 বছর ধারাবাহিকতার ক্ষেত্রে কোথাও এতটুকুও ছিন্ন তৈরি হয়নি যে নিরবিচ্ছিন্নভাবেই এটা প্রকাশিত হয়ে আসছে, কোথাও ছেদ পড়ে 18 বছর একটি সংখ্যা প্রকাশিত হলো না, এরকম এবছরের শারদ সংখ্যাতেও অন্যবারের মতোই যারা লেখেন তারা লিখছেন, বিশিষ্ট সাহিত্যিক যারা রয়েছেন তাদের সঙ্গে সঙ্গে প্রতি বছরই নতুন যারা লিখছেন অথবা রং বেরঙের ক্ষেত্রে হয়তো নতুন লিখছেন, তারা অন্য কাগজে হয়তো আগে লিখেছেন, কিন্তু পত্রিকা আমাদের পত্রিকাতে প্রথম লিখছেন, এমন অনেকেই এবছরও থাকছে। শ্রদ্ধেয় নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, শৈলেন ঘোষ, এরা যেমন থাকছেন তেমনি একদমই নতুন আছে লেখকরা এই সময় যারা লিখছেন তারা থাকছেন, সঙ্গে কমিক্স, বিভিন্ন ফিচার, বিভিন্ন বিষয়ের উপর নিবন্ধ, রং বেরঙের সাধারণ সংখ্যাগুলোরও আছে চরিত্র, শারদ সংখ্যাতেও সেটা একেবারে। আমাদের সাথে রয়েছেন দুজন গুরুত্বপূর্ণ পাঠক এবং সমালোচক ইন্দ্রাশিস গোস্বামী ও সোমনাথ মান্না। সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি, এবারে শারদীয়াতে তোমরা কি কি এক্সপেক্ট করছো, কি ধরনের লেখা থেকে তাকিয়ে আছো? আমি বলবো যে বিভিন্ন ধরনের লেখা আমরা এক্সপেক্ট করছি, কারণ মাঝে আমরা দেখেছি সবাই অ্যাডভেঞ্চার কাহিনী বা রহস্য গল্প লেখা শুরু করেছিলেন। আমরা এক্সপেক্ট করছি এবার আমরা বৈচিত্র্য পাবো লেখায়, রূপকথা, হাসি, অ্যাডভেঞ্চার, শিকার কাহিনী, কল্পবিজ্ঞান, সামাজিক সব রকম। এবং যদি যথেষ্ট ভালো হয়েছে, আমপাতা বার্ষিকী খুবই ভালো লেখা বিভিন্ন বেরিয়েছে। আগের বছরে আমরা পেয়েছি, এবছর আমরা পাচ্ছি, আশা করব আরও ভালো পাবো। এবং এছাড়া কিশোর ভারতী, শুকতারা, আনন্দমেলা এগুলি আমরা থাকছি এবং কিচিরমিচির, রং বেরঙের মতো একটু যেগুলো তুলনামূলকভাবে কম প্রচারিত কিন্তু যেখানে লেখা যথেষ্ট ভালো বেরোয়। আজকের দিনে আমাদের সাথে রয়েছেন শিশু সাহিত্যিক বিবেক কুণ্ডু। সরাসরি বিবেকদাকে প্রশ্নের মধ্যে চলে যাই। বিবেকদা, এবারে তুমি কোন শারদীয়ায় কী কী লিখেছো এবং কোন লেখাগুলো লিখে তুমি সব থেকে বেশি আনন্দ পেয়েছো? পার্টিকুলারলি বুমের কথা কিন্তু বলতে। হ্যাঁ, নিশ্চয়ই। এইবারে আমি 6-7টা টোটাল লিখেছি শারদীয়াতে। তার মধ্যে একটা উপন্যাস, বাকিগুলো বড় গল্প, ছোট গল্প, অনুবাদ গল্প মিশিয়ে। উপন্যাস লিখেছি আমপাতা চাম্পাতায়, সেটা তুমি যা বললে বুমবুমকে নিয়ে লিখেছি। বুমবুমের এটা বেশ বড় উপন্যাস, বুমবুম আর জল রাক্ষস। উপন্যাসের ব্যাপারে একটা কথাই বলবো যেটা আমার লিখে খুব ভালো লেগেছে, এখানে আমি কতগুলো ধারাকে খুব সচেতনভাবে মিশিয়েছি। যেমন এখানে একটা সায়েন্স ফিকশনের দিক রয়েছে, তেমনি একটা মাইথোলজি যেটা আমাদের দেশের মাইথোলজি, একটা মহাভারতীয় অনুষঙ্গ এবং বিদেশি মাইথোলজি কিছু, সেগুলোকে আমি খুব সচেতনভাবে মিশিয়েছি
এবং তার সঙ্গে একটা বর্তমান যুগ, তার সঙ্গে একটা অ্যাডভেঞ্চার। এখানে একটা আন্ডার ওয়াটার অ্যাডভেঞ্চার খুব বড় জায়গা নিয়েছে, কিন্তু তার সঙ্গে একটা সঙ্গে মানবিক দিকও রাখার চেষ্টা করেছে, আর একটা পুরাণের অনুষঙ্গ আছে, মানে অনেকগুলো ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন, অ্যাডভেঞ্চার, কিছুটা মিস্ট্রি, এগুলো অনেকগুলো জিনিস সচেতনভাবে মিশিয়েছি। দেখা যাক সবার কেমন লাগে। এছাড়া অন্য লেখাগুলোর মধ্যে এবারে সন্দেশে একটা সুপার ন্যাচারাল লেখা লিখেছি, তবে সেটা দেখা যাক শারদীয়া ইস্যুতে আসে না তার পরের ইস্যুতে আসে, যে কোনো একটা ইস্যুতে আসার কথা। সেই লেখাটা খুব ভালো লেগেছে আমার লিখে। আর এছাড়া রং বেরঙে অনুবাদ গল্প লিখেছি, সেই গল্পটায় গোয়েন্দা গল্পের একটা অনুষঙ্গ আছে, কিন্তু ঠিক পিওর গোয়েন্দা গল্প বলা যায় না, এবং একটা শার্লক হোমসকে নিয়ে একটা মকারিও আছে সেই গল্পটা, যেটা আমার সবথেকে ভালো লেগেছিল। এছাড়া আমি লিখেছি কিচির মিচিরে একটা খুব সুপার ন্যাচারাল গল্প লিখেছি। সুপার ন্যাচারাল বলতে সবসময় যে খুব ভূত বা এরকম অনুষঙ্গ থাকতে হবে তা নয়, একটা খুব সাধারণ জীবনের মধ্যেও কিন্তু অলৌকিক একটা এলিমেন্ট ঢুকে পড়তে পারে। তো কিচিরমিচিরের গল্পটা সেরকম ধরনেরই। আর কাকলিতে লিখেছি একটা থ্রিলার, কিন্তু এটার বেসিক্যালি একটা সামাজিক অনুষঙ্গ আছে। এই গল্পটা আমি বলবো আমি উপহার হিসেবে দেবো সৈকতদাকে, কারণ সৈকতদা কিছুদিন আমাকে অনুরোধ করেছিলেন আগে যে একটা বিবেক সামাজিক গল্প তোমার থেকে কি পাবো। আমি বলছিলাম এবার আমি শারদীয়া নিশ্চয়ই চেষ্টা করবো। তো কাকলির গল্পটা আমি সৈকতদার জন্য স্পেশালি উপহার হিসেবে দেবো সৈকতদাকে। এই গল্পটা থ্রিলার, কিন্তু একটা সামাজিক এলিমেন্ট আছে, এক ধরনের মানুষকে নিয়ে লেখা, যেরকম মানুষ আমাদের সমাজে অনেকেই আছেন কিন্তু তারা মুখে বলতে পারে না, তাদের হয়েই এই গল্পটা কথা বলবে এরকম। আর এছাড়া আরও একটা দুটো জায়গায় লিখেছি, একটা বোধহয় বড়দের লেখাও লিখেছি এক জায়গাতে, এরকম। আজকের দিনের এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বিবেক কুণ্ডু। আমপাতা জামপাতার অনুষ্ঠানের সাথে সাথে তারই আগ্রহ বিভিন্ন শারদীয়া সম্পর্কে তথ্য সংগ্রহ এবং সবার ইন্টারভিউ সেশন, যাতে সবাই আরও বই পড়ে, ছোটদের বই পড়ে এবং ছোটদের বইকে ভালোবাসে। তাই বিবেকটাকে স্পেশাল ধন্যবাদ সবার তরফ থেকে। আর আমি আরও দুজনের কথা বলতে চাই যারা আজকে আমাদের মধ্যে অনুপস্থিত, শ্রীমতী অনন্যা দাস এবং শ্রী অভিজ্ঞান রায়চৌধুরী, একজন ব্রিটেন নিবাসী এবং দ্বিতীয়জন আমেরিকা নিবাসী, এবং তাদের এবারে প্রচুর উপন্যাস গল্প বেরোচ্ছে। অভিজ্ঞান রায়চৌধুরীর উপন্যাস আমরা কিশোর ভারতীতে পাবো, সায়েন্স ফিকশন এবং থ্রিলার। অনন্যা দাসের উপন্যাস আমরা পাবো তেপান্তরের মাঠে এবং শারদীয় কিচির মিচিরে। এছাড়াও অভিজ্ঞান রায়চৌধুরীর ছোট গল্প, ছোটদের কলরব, কাকলি, রং বেরং, সন্দেশ এবং সুক্তারা, এই সমস্ত পত্রিকায় পাবো, যার মধ্যে ভূত, রহস্য, সব ধরনের গল্পই রয়েছে। এবং শ্রীমতী অনন্যা দাসও এবারে 25-এরও বেশি শিশু কিশোর পত্রিকাতে লিখছেন, এবং বিভিন্ন পত্রিকাতে তার ছোটদের জন্য ছোট গল্প, উপন্যাস, সামাজিক, হাসির। এবং অনন্যা দাসের সবথেকে বড় যে বৈশিষ্ট্য, কোনো একটা সামাজিক মূল্যবোধের বার্তা উনি তার গল্পের শেষে দেন, এবং সেই ধরনের প্রচুর গল্প আমরা এবার পাবো। এবং আশা করছি আমরা এত দূরে থেকেও এই তাদের লেখার মধ্যে দিয়ে এই সুদূরে থাকা দুজন মানুষকে চিনতে পারবো, নতুন করে জানতে পারবো, এবং তাদের লেখা আমাদেরকে সমানভাবে আনন্দ